এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর একটু খারাপ, গলা একটু খারাপ, কিন্তু খবর যা আসছে তাতে মোটামুটি মন ভালো হয়ে যায়। এতদিন পর্যন্ত যে রকম অভিযোগগুলো ছিল, যেগুলোকে বলা হতো যে আমরা নাকি মিডিয়া, রিপাবলিক বাংলা নাকি বাড়িয়ে দেখাচ্ছে, কখনো বলা হতো যে বিরোধী মানে বিজেপির নাকি মিথ্যে অভিযোগ। যখন সন্দেশখালীর ঘটনা, বিভিন্ন এলাকার বিধানসভা ভিত্তিক খবর আমরা দেখিয়েছি, বলা হয়েছে কোথায় কি সব তো ঠিক আছে, ঠিক তখন এই ছবিগুলো সামনে আসছে। কোন ছবি? প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণার পরে প্রার্থীরা সমস্ত এলাকায় গিয়েছেন প্রচার করতে, আর সেখানেই ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে এসছে। কোনো প্রার্থীকে সামনে পেয়ে, তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে সরাসরি ভোটার চোখে চোখ রেখে প্রশ্ন করছে, আগেরবার তো ভোট দিয়েছিলাম, আসেননি কেন? 5টা বছর কোথায় ছিলে? এ তো নাটোরের বনলতা সেন নয় যে হাওয়া হয়ে গেছে। এতদিন কোথায় ছিলেন বলে কেউ কাব্য করবে? 5টা বছর কোথায় ছিল সেই এলাকার বিধায়িকা? সরাসরি প্রশ্ন। আবার আরেক জায়গাতে কেউ প্রার্থী হওয়ার পর তৃণমূল কংগ্রেসের এক প্রার্থী অপর প্রার্থীর ব্যাপারে বলছেন যে আইপ্যাককে টাকা দিতে পারেনি বলে প্রার্থী হতে পারিনি। এক এক জায়গায় এক এক মজা। তাই গলা খারাপ থাকলেও মন খারাপ নেই। চলুন দেখা যাক আজকের সোজাসুজি স্বর্ণালীতে কি কি ঘটলো। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম ভোটের ময়দানে কি কি রঙ্গ দেখতে হচ্ছে, যে রঙ্গ দেখলে শত শরীর খারাপ থাকলেও, শত গলা দিয়ে আওয়াজ না বেরোলেও, আমার মতো এরকম ভয়ঙ্কর ঠান্ডা লেগে থাকলেও মন আপনার ভালো হতে বাধ্য। কিন্তু এর মাঝেই ভোটের যে রঙ্গ তামাশাগুলো চলছে, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের একটা ইস্তেহারও প্রকাশ করে দিলেন। সেই ইশতেহার দেখেও লোকের মাথায় হাত। এবার আপনার মনে হতেই পারে যে এই ইশতেহারে এমন কি জিনিস রয়েছে যা দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছেন। এই ইশতেহারে এমন কি জিনিস রয়েছে যে ইশতেহার দেখে মানুষ প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি ভোটে জিততে চান, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটেই জিততে চান না? গোটা বিগত ইলেকশন থেকে এই ইলেকশন 2021 থেকে 26, বিভিন্ন সময়তে যেগুলো বলে বলে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, চিৎকার করে করে গলা খারাপ হয়ে গিয়েছে, সেই বেসিক ইস্যুগুলো, অর্থাৎ চাকরির সংস্থান, কর্মক্ষেত্র, আরও অনেক কিছু, সেগুলোর কি আদৌ উল্লেখ রয়েছে? নাকি ভাতা সর্বস্ব একটা ইস্তেহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিছুক্ষণ আগেই হাতে এসছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ইশতেহার, এবং আজকে ভোটের ময়দানে কি কি রঙ্গ আমরা দেখলাম সারাদিন। সবে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে মাত্র 2 দিন। এই 2 দিনের প্রচারে কি কি রঙ্গ উঠে এলে বিভিন্ন প্রান্ত থেকে সেদিকে নজর রাখবো। তবে তার আগে এই মুহূর্তে নির্বাচন ইশতেহারের দিকে একটু খবর রাখা যাক। কি আছে ইশতেহারে? ভোটের আগে আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশতেহার, যে ইশতেহারকে বিরোধী ইতিমধ্যেই বলছেন মিথ্যে ইশতেহার। ইশতেহারের পরতে পরতে মিথ্যে রয়েছে। কি রয়েছে? মিথ্যে প্রতিশ্রুতি। ফের চাকরির প্রতিশ্রুতি নাকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার 15 বছর পর্যন্ত যাকে এখনো পর্যন্ত চাকরির প্রতিশ্রুতি দিতে হচ্ছে, চাকরি দেওয়া গেল না, সেই ইশতেহারকে তো মানুষ মিথ্যের ইশতেহারই বলবে। দু 2021 আপনাদের মনে আছে, সেখানে ডবল চাকরির অফার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমরা ডবল দুর্নীতি দেখেছি, ডবল চুরি দেখেছি, একই ব্যক্তির ডবল স্ক্যাম দেখেছি। তাহলে 21-এর পরে 26 শুধুমাত্র কি ভাষণ? আসলে কাজের কাজ কিছুই নেই নাকি? আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এবারে নির্বাচনের পরে তিনি ক্ষমতায় আসছেন না, তাই শেষ মুহূর্তে আর বেকার প্রতিশ্রুতির ভার বাড়িয়ে লাভ নেই।
কি আছে এই ইশতেহারে চলুন দেখা যাক কি আছে ইশতেহারে। ইশতেহারে রয়েছে ভাতা, ইশতেহারে রয়েছে ভুরি ভুরি কিছু মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, কর্মসংস্থানের বুলি। আর কি নেই ইশতেহারে সেগুলো দেখা যাক। ইশতেহারে নেই কোনো সরকারি চাকরির দিশা, শিল্পায়নের কোনো কথা বলা নেই, দুর্নীতিমুক্ত প্রশাসন তার কোনো উল্লেখ নেই যে কিভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হবে, কিভাবে হবে, কি পদ্ধতিতে কাজ করবে তার কোনো উল্লেখ নেই, পরিকাঠামো উন্নয়ন সেগুলো নেই, নারী সুরক্ষা, শিক্ষার সুরক্ষা এগুলো কিছুই নেই। তাহলে কি আছে আর কি নেই আমার বলা হয়ে গেল, অলরেডি বলা হয়ে গেছে। এবার চলে আসি মাননীয়া কি বললেন, কি বলেছিলেন। চাকরি কোথায় মাননীয়া? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইতিমধ্যে নাকি বেশ কিছু করে দিয়েছেন, বাংলায় নাকি আর উন্নয়ন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1500 করে 1 কোটি যুবককে নাকি বেকার ভাতা দেওয়া হয়েছে। বেকার ভাতা হিসেবে সেটা দেওয়া হয়নি, সে যখন পড়াশোনা করবে তখন নাকি তার হাত খরচের জন্য এটা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে সবকিছুর সন্ধান রয়েছে মাননীয়ার কাছে, কিন্তু চাকরিটা কোথায়? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আমরা যেটা বলি সেটা আমরা করে দেখাই অলরেডি করেছি। বাকি আর কিছু বাংলার ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না। 1500 করে আমরা যেটা প্রায় 1 কোটি যুবকদের যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে যারা স্কলারশিপ পাক কোনো অসুবিধে নেই, স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য। এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে কোনো রকমের চাকরির দিশা দেখা যাচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলার পরে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন একবার শুনুন। চাকরি বাকরিতে তো খুব অবস্থা খারাপ, সেটাও যদি দেখে সরকার, অনেক বেকার আছে আমাদের মতো শিক্ষিত, তারাও যদি কিছু চাকরিরও কিছু ফেসিলিটি পায়। চাকরি না ছাড়া এইসব আর কি বলবো, ভালোই লাগছে আর কি। চাকরি নেই এখন, এইসব দিয়ে সান্ত্বনা পেতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। নেট কোয়ালিফাই করেছি, কলেজ সার্ভিস কমিশন মানে সেট কোয়ালিফাই করেছি, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, এসএসসি দিয়েছিলাম, তো সেটা তো হয়নি যে কারণে হোক। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসগুলো দিই, স্টেটও দিই, তখন দেখা যাক কি হয়। এখন যুবসাথী কতটা উপযোগী এবং এটাই কি সমাধান? I won't say that this is the solution. চাকরিটা তো আর হচ্ছে কোথায়, তাদের এখন মনে হচ্ছে যেহেতু ভোট আসছে সেহেতু ভোটের পরিপ্রেক্ষিতে মানে এগুলোই আর কি হচ্ছে, যাতে যদি ফর্ম এরকম পড়লে যদি ভোটটা আর কি স্টুডেন্ট না দেয়, মানে এখনকার জেনারেশন না দেয়, ওইটাই। তার মানে শুধু ভোটের জন্যই তাছাড়া হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়, ভোটের জন্য। চাকরি বাকরি আদৌ হবে কিনা তা ঠিক নেই, বা দেবে কিনা তাও। যুবসাথী ইতিমধ্যে তৈরি করা হচ্ছে। যুবসাথীটা কি গিমিক? কি বলছেন বিভিন্ন জায়গাতে বাসিন্দারা, বিভিন্ন জায়গার যারা যুবক তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি, তারা বলছেন যে যুবসাথীর টাকাই নাকি এখনো ঢোকেনি। কেউ বলছেন মেসেজ ঢুকেছে কিন্তু অ্যাকাউন্টস দেখতে পাওয়া যাচ্ছে না, যুবসাথীর টাকা ঢোকেনি। কেউ বলছেন যে ভিডিও বলছে কবে ঢুকবে জানা নেই, আপলোড হয়েছে কিনা নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছে ফর্ম কেউ জানে না। যুবসাথী নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মজার মজার কন্টেন্টও তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে মাননীয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি এমন অসাধারণ উপায়ে রাখলেন, চাকরি হলো না, কোনো রকমের চাকরির কর্মসংস্থানের কোনো রাস্তা হলো না, অথচ যুবসাথী বলে একটা বেকার ভাতা গুছিয়ে দিলেন, তাও ইলেকশনের আগে। সত্যিগুলো কাজে আসবে? প্রসঙ্গত এরা তো নতুন ভোটার, তারা কি বুঝতে পারছেন যে আসলে কিভাবে বোকা বানানো হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারের পরে আরও একবার সে একই প্রশ্ন। দেখুন কি বলছেন তরুণ যুবরা। যুবসাথীর টাকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং ঢুকেওনি, অনেকে আমাদের অনেক জনকার ঢুকেনি। যুবসাথীর টাকা এখনো পাইনি। ভিডিও বলছে কাগজ আপলোড করা হয়েছে,
কবে ঢুকবে কোনো গ্যারেন্টি নাই। এইসব বলতে চাইছিলাম, পরে কাগজ আপলোড করেছে না ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটাও জানি না। যুবসাথীর টাকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এবং ঢুকেওনি অনেকে, আমাদের অনেক জনকার ঢুকেনি। যুবসাথীর টাকা এখনো পাইনি। ভিডিও বলছে কাগজ আপলোড করা হয়েছে, কবে ঢুকবে কোনো গ্যারেন্টি নাই। এইসব বলতে চাইছিলাম, পরে কাগজ আপলোড করেছে না ডাস্টবিনে ফেলে দিয়েছে সেটাও জানি না। এখনো পর্যন্ত টাকাও ঢুকে নাই, কোনো কিছু। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি নাকি সমস্ত বন্দোবস্ত করেছেন। তিনি বলছেন যে বাংলা নাকি বাণিজ্যের কাণ্ডারি, বাংলা নাকি দিশারি, বাংলায় নাকি কয়েক লাখ টাকার প্রজেক্ট হচ্ছে, দেউচা পাচামি থেকে শুরু করে সিমেন্টের হাব হচ্ছে, পাওয়ার হাব হয়েছে, আগামী 100 বছর পাওয়ার ক্রাইসিস নাকি হবে না বাংলায়। কিন্তু এই সমস্ত কথা শুনে লাভটা কি? বাংলার ছেলেমেয়েরা তারা কি বলছেন? তারা বলছেন যুবসাথীর টাকা পায়নি, তাদের ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতা মাত্র 1500 টাকা। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ফিউচার নিয়ে কোনো কথা নেই। ইশতেহারে তিনি বড় বড় কথা বলছেন পরবর্তী বছরগুলোতে কি কি আছে, কি কি থাকতে পারে সেই সমস্ত কথা শুনুন। বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলছি, বাণিজ্যের কাণ্ডারি, বাংলায় দিশারি। এখানে ইতিমধ্যেই কয়েক লাখ কোটি টাকার প্রজেক্ট এসছে। দেউচা পাঁচমি থেকে সিমেন্টের হাব হয়ে গেছে, লেদার হাব হয়ে গেছে। এগুলো ন্যাশনালি উই আর নাম্বার 1। এখানে পাওয়ার হাব হয়ে গেছে, 24/7 পাওয়ার মানুষ পায়। আগে সবাই বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। আর দেউচা পাঁচমি হয়ে গেলে আগামী 100 বছর পাওয়ারের কোনো ক্রাইসিস হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাণিজ্যের কাণ্ডারি বাংলা দিশা দেখাচ্ছে, কয়েক লাখ টাকার প্রজেক্ট ঢুকে গেছে অলরেডি, দেউচা পাচামি হচ্ছে, সিমেন্ট ঢাপ হচ্ছে, 100 বছরের পাওয়ার ক্রাইসিস হবে না। আর এবার এই প্রতিশ্রুতি এবং আজকে তো ঘটনাচক্রে আলোচনাগুলো করছি আমরা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলের ইশতেহার প্রকাশ করেছেন। সেই ইশতেহার পরীক্ষায় পাওয়া প্রশ্নপত্রের মতো সবাই উল্টে পাল্টে দেখছে যে কিছু সন্ধান আছে, চাকরি আছে। সেই বিজ্ঞাপনী কলামগুলোর মতো খবরের কাগজে চাকরি চাই, চাকরি আছে, আর এখানে কোয়েশ্চেন মার্ক আছে। চাকরি আছে, সন্ধান আছে। যারা ভোট দেবেন তারা কিসের জন্য দেবেন? মেয়েদের জন্য, নারী সুরক্ষার জন্য কি প্রকল্প রয়েছে? এই যে বিরোধী শিবির ইতিমধ্যেই ক্যাম্প করা শুরু করেছে, স্লোগান দেওয়া শুরু করেছে, বাঁচতে চাই বিজেপি তাই, সুরক্ষা চাই বিজেপি তাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসক দলে থেকে, তার বিরুদ্ধ মেরুতে থেকে কি এমন সন্ধান দিলেন এই ইশতেহারে? নাকি সেই থরবড়ি খাড়া? হয় তিনি জানেন তিনি ব্যর্থ, হয় তিনি জানেন যে তিনি নাও টিকতে পারেন, বা হয় তিনি জানেন যে তিনি যেভাবে মানুষকে ভুল বোঝাবেন, মানুষ এখনো পর্যন্ত 15 বছর তার শাসন দেখার পরও মানুষ ঠিক এতখানি মুরগি বোকা রয়েছে, তিনি যা বোঝাবেন পাবলিক তাই বুঝবে। তিনি হয় আত্মবিশ্বাসী, কোনটা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইশতেহার প্রকাশ করে বলছেন যে বাণিজ্যের কাণ্ডারি বাংলার দিশারি, বাংলা হচ্ছে দিশারি, বাণিজ্যের কাণ্ডারি, ঠিক সেই সময়তে পরিযায়ী শ্রমিক তারা কি বলছেন জানেন? দেখুন। কি করবো, দেশে তো কাজ নেই, এখন আমাদের যেতেই হবে। কেন কাজ করতে যাচ্ছি, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, আর সেই কারণে বাইরে যেতে হচ্ছে। সেখান থেকে আমরা 12 জন যাচ্ছি, পেটের জ্বালায় কি করবো? কি কাজ নেই, অল্প ছোট রাজ্য, এদিকে গাড়িতে কাজ হয়ে যাচ্ছে, আমরা তো বেকার নেই, মানে কোনো কাজ পাচ্ছেন না, কাজ পাচ্ছি না। অন্ধ্রপ্রদেশে কাজে যাচ্ছে, রোয়া কাজে, চাষের কাজ। এরা কি কোনো কাজ নেই? না, এখানে কাজ নেই, সে কারণে কি বাইরে যেতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, তার জন্য বাইরে যেতে হচ্ছে। বাচ্চা কাচ্চা পড়াশোনাও করাতে পারছি না এখানে। এমনও পরিস্থিতি হয়ে যায় যে খাবার টুকুটাও সময়ে জুটে নেই। শিল্প কোথায়? শিল্প তো সেমনি তো চোখে পড়ার মতন নাই। যদি শিল্প থাকতো তাহলে কি আমরা বাইরে যেতাম? এমনি সময় কৃষি কাজ করি, প্রতিদিন কাজ পাচ্ছি না, তো কাজ নেই না, প্রতিদিন পাচ্ছি না, ওই জন্য তো যাচ্ছি। আমি সবার সঙ্গে একটু আলাপ করে নেব এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে তাদের সঙ্গে, আর তারপর আমি একটা পরিসংখ্যানও দেখাবো যে কি রয়েছে এই পরিসংখ্যানে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন
মানস ভট্টাচার্য গবেষক, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এবং রয়েছেন দেবাশিস সরকার অধ্যাপক। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। এতবার ধরে আমরা বলি বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বাংলা একটা কথার কথা আছে। এতবার ধরে প্রতিবার এসে এসে শুধুমাত্র চপশিল্প, শুধুমাত্র ভাতা, শুধুমাত্র স্ত্রী, শুধুমাত্র সাথী, শুধুমাত্র ভান্ডার, প্রতিবার উনি এই একই জিনিস দেন এবং তিনি আত্মবিশ্বাসী থাকেন, যাকে ইংরেজিতে বলি আমরা ওভার কনফিডেন্ট থাকেন তিনি, যে ভোটটা নাকি বাংলার মায়েরা, মেয়েরা, তরুণরা, যুবরা নাকি তাকিয়ে দেবে। সত্যিটা আত্মবিশ্বাসী। তার আগে কয়েকটা পরিসংখ্যান আমি দেখাবো। শিল্পহারা বাংলা বিগত কয়েক বছরে কি কি জিনিস চলে গেছে, কী কী জিনিস হারিয়ে গেছে, কী কী জিনিস আমাদের ছেড়ে বেরিয়ে গিয়েছে। এপ্রিল 2011 থেকে শুরু করা যাক। এপ্রিল 2011 থেকে সেপ্টেম্বর 2025 প্রায় 6,685 কোম্পানি বন্ধ হয়ে গেছে। এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 মাত্র এক বছরের মধ্যে 366টা কোম্পানি বন্ধ হয়েছে। এপ্রিল 2025 থেকে সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাসে 260টি কোম্পানিতে তালা ঝুলে গেছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুছ পরোয়া নেই, দিদি আছেন মানে ভাতা আছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন একবার, আসছি আলোচনায়। আমাদের অঙ্গীকারের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে কিন্তু পরে করবে না, কিন্তু আমরা করে দেখিয়েছি এবং 1 মাস আগেই করিয়ে দিয়েছি। এখন সাধারণ মহিলারা পাচ্ছেন 1,500, মানে বছরে 18,000, আর তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 1,700, অর্থাৎ বার্ষিক 20,400। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত চাকরি বাকরি ইন্ডাস্ট্রি সব যাক চুলোর দুয়ারে, শুধু আমি ভান্ডার ভাতা নিয়ে চিন্তিত, ঠিক সেই সময়তে আমি আরও একবার শোনাবো যে কী ধরনের বক্তব্য, কী ধরনের দাবি আমরা শুনেছিলাম বাংলার বিভিন্ন প্রান্তের মেয়েদের থেকে। তারা কি সত্যি ভাতা চাইছেন? এটা ঠিক যে ভাতা হয়তো প্রয়োজনীয় একটা দরকার, চাহিদা মেটায়, বেসিক চাহিদা মেটায়, কিন্তু ভাতা সর্বস্ব জীবন এটা কি হতে পারে কখনো? মানুষের আমরা বলি যে সাপোর্ট সিস্টেম, কিছু সময় স্কলারশিপ লাগে, কিছু সময় ভাতা লাগে, কিছু সময় বিভিন্ন প্ল্যান থাকে, প্রকল্প থাকে, সারা জীবন আজীবন বিভিন্ন দেশে থাকে, কিন্তু সেটাই লাইফ, সেটাই জীবন, এটা কোথাও হয়েছে? শুনুন সাধারণ বাংলার মায়েরা মেয়েরা কি বলেছিলেন এর আগেও এখনো বলছেন। নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1,1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি, যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়। পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? দিদি ওখানে বসে আমাদের শ্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1,000 টাকা করছেন। আমরা টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা ভাতা চাই না, আমাদের সংসার চাই, সরকার বই চাই না, আমরা ভাতা আমরা লক্ষ্মী ভান্ডার চাই না। যেভাবে খাচ্ছি সেভাবে খাবো, আমরা শান্ত চাই। 1,000 টাকা কোনো কর্মীর বেতন আছে? লক্ষ্মীর ভান্ডার চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। আমি সরাসরি আসবো এক এক করে। বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছে, তাকে দিয়ে শুরু করব। আমরা থোর বড়ি খাড়া বড়ি থোর, একই জিনিসের 19-20 দেখলাম, নতুন কিছু দিশা দেখতে পেলাম না। আপনাদের প্রচারকে কি আরো শক্তিশালী করে দিল তৃণমূল কংগ্রেসের এই নড়বড় একটা ইশতেহার? বিমলদা একটা কথা বলি, ইশতেহারটা দেখেছো কি? কিছুটা দেখেছি। কপাতার অনেকগুলো পাতা বোধ হয়, একটা লাইনেই তো হয়ে যেতে পারতো ইশতেহারটা। বেশি দরকারটা কি? উনিই তো বলেছেন সব কাজ কমপ্লিট, সব কাজ এত লেখার দরকারটা কি? বলে দিলে হতো বড় বড় অক্ষরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এটাই আমার ইশতেহার, আর কিছু বাকি নেই, বলে দিলেই হতো। তো উনি তো তাই বলেছেন। তো আমি যদি ঠিক শুনে থাকি একবার শুনিয়ে দাও। উনি বলেছেন সব কাজ কমপ্লিট, বলেছেন, বহুবার বলেছেন না। আচ্ছা, 2014 সালে শুনেছিলাম 90% কমপ্লিট, 2014 বা 13 সালে এরকম 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি 10% আজ 10-11 বছরে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ইশতেহারে একটা লাইনই যথেষ্ট ছিল, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই, তাই ইশতেহারের আর কোনো প্রয়োজন নাই। ওইটা এত বলার কি ছিল আমি তো বুঝলুম না। আসলে সত্যি তার কথা, থেকে আরো ভালো হতো একটা একতারা কাগজ নিয়ে উপরে লিখে দিত সব শেষ।
একদম, সেটা নানা রকম মানে হতো। পশ্চিমবঙ্গের সব শেষ, মানুষের আশা ভরসা শেষ, যে যার মতো মানে করে নিত আর কি। এই ভাব সরকারের সম্প্রসারণ সব এই শেষ। দলটারও ভবিষ্যৎ শেষ, একেবারে খুব বড় বড় করে শেষ লিখতে হতো। আমি একটা কথা বলি, আসলে এরা কিচ্ছু নয়, এরা একটা পলিসি নিয়েছে। মানুষের যে ভয়াবহ রকমের ক্ষোভ জমেছে, স্বর্ণালী, আমি 1977-এর নির্বাচনটাও দেখেছি, আমি তখন বয়স অনেক কম আমার, কিন্তু নির্বাচন আমার মনে আছে। তখন মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল ইন্দিরা গান্ধী সম্পর্কে, যে ওকে হারাতেই হবে। তখন এই টেলিভিশন ছিল না, এরকম মোবাইলও ছিল না, গ্রামে গ্রামে টেলিভিশন বস্তুটা 4টে গ্রামে হয়তো একটা টেলিভিশন ছিল। তখন মানুষ এই খবর কাগজের ওপর নির্ভরশীল ছিল, তারপরেও মানুষ ইন্দিরা গান্ধীকে হারিয়েছিল। তাদের মাথায় ছিল বড্ড বাড় বেড়েছে, একে হারাতে হবে। ঠিক 2007-8 সাল থেকে এইটাই 6-7 থেকে বেড়েছিল। 11 সালে যেটা সিপিএমকে মানুষ উচ্ছেদ করে ছেড়েছিল, একটাই কথা যে বড্ড বাড় বেড়ে গেছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। ততদিনে মিডিয়া এসে গেছে, ততদিনে সিপিএমের নানা কুকীর্তি চোখের সামনে চলে আসছে, সিপিএম কিন্তু উৎখাত হয়ে গিয়েছিল। এখন মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকেছি, সোশ্যাল মিডিয়া মানুষের ঘরের ভেতর ঢুকে পড়েছে, এবং এই সরকারকে সবার সামনে খুলে ওপেন করে দিয়েছে একটা সরকার কতটা ব্যর্থ হতে পারে এবং এই ব্যর্থতা ঢাকার জন্য কোন লেভেলে যেতে পারে। মানুষের ক্ষোভকে এরা টাকা দিয়ে কেনার চেষ্টা করছে, এটা কিন্তু মানে ব্যর্থ হতে বাধ্য। আচ্ছা, অদ্ভুত, জাস্ট একটা দুটো লাইন। দেশে বেকার বেড়েছে 40%, পশ্চিমবঙ্গে বেকারত্ব কমেছে 40%, মানে দুটোকে জুড়ে দেওয়া হলো। এটাও বলা হয়েছে যে কি, আচ্ছা বেকারত্ব 40% কমেছে, মানে এখানে 60% বেকারত্ব এখনো রয়েছে, তাহলে সেই 60% লোকগুলো যাবে কোথায়? এখানে কোনো পাওয়ার ক্রাইসিস নাকি নেই, পাওয়ার ক্রাইসিস, তার কারণ এখানে ইন্ডাস্ট্রি নেই। আচ্ছা, ভারত সরকার এখানে উল্টো উদ্যোগ কি নিয়েছে? আরে এগুলো তো নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে পারে এরা একটু। নরেন্দ্র মোদী পাওয়ার ক্রাইসিস মেটাতে একটা পরিকল্পনা নিয়েছেন, অন্যান্য রাজ্য চালু করা শুরু করে দিয়েছে। এ দেশে প্রচুর সৌরশক্তি, প্রত্যেক বাড়িতে সৌরশক্তির যে প্ল্যান্টগুলো বসানো হবে, এগুলো প্লেটগুলো, সেখান থেকে যা হবে মানুষ কাজে লাগাবে, এক্সট্রাটা গ্রিডের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে ঢুকবে। আরে এটা হচ্ছে পরিকল্পনা, আর এখানে পরিকল্পনা কি কিছু টাকা দিয়ে দাও বলো ভোট নিতে? আরেকটা কথা, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, পিএম ইন্টার্নশিপ স্কিম প্রোগ্রাম, পিএম এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম প্রোগ্রাম, পিএম কৌশল বিকাশ যোজনা প্রোগ্রাম, লক্ষ্য একটাই, মানুষকে উদ্যোগী করা, ছোট বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে সাহায্য করা, যাতে 1,500 টাকা নয়, ওটা কোনো লক্ষ্য হতে পারে না, ওটা পাচ্ছে পাক, কিন্তু একটা ছেলে যদি মাসে 30-40 হাজার টাকা আয় করতে পারে, সেটাই তো তার সুনির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত। এই যে একটা বার করলো কি ম্যানিফেস্টো টাইপের কিছু একটা, এর মধ্যে তার কি আছে? কোথায় সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, কটা সিমেন্ট হাব তৈরি হয়েছে, কটা লোকের চাকরি হয়েছে, যা স্থায়ী চাকরি ছিল সবই তো বেচে দিয়েছে, বেচে দিয়ে মন্ত্রীরা জেলে গেছে। ফলে এইরকম একটা সরকার যারা সর্বত্রই ব্যর্থ হয়েছে, মানুষকে ঠকিয়েছে। এখানে 8,800 ইন্ডাস্ট্রি রাজ্য ছেড়ে পালিয়ে গেছে 2016 থেকে আজ পর্যন্ত, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এই সরকার যখন এগুলো বলে তখন লোকে হাসে, একটা বিশুদ্ধ বিনোদন ছাড়া কি বলবো। আমি আসছি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর একটা আসছে মানিকতলা থেকে খবর আসছে। বিজেপি প্রার্থী সেখানে তাপস রায়, তিনি প্রচার শুরু করেছিলেন। তাপস রায়ের প্রচারে তুলকালাম, এই মুহূর্তে খবর আসছে, ব্রেকিং নিউজ। তাপস রায়ের প্রচারে তৃণমূলের অতর্কিত হামলা, মানিকতলার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। মানিকতলা থানায় বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা। মানিকতলায় ধুমধুমার পরিস্থিতি, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডে। কি এমন ঘটলো মানিকতলায় হঠাৎ করে প্রচারে এরকম তুলকালাম হলো? তাপস রায় এই মুহূর্তে সরাসরি বক্তব্য রাখছেন, মানে রিপাবলিককে বক্তব্য বাইট দিচ্ছেন। আমি শোনাবো একবার কি বলছেন তাপস রায়, একবার শুনবো। মানে এই ঘটনাটা তাহলে ওদের কানে গেছে। তাহলে তো বলবো নির্বাচন কমিশনের যারা অবজারভাররা রয়েছেন বা যাদের নজরদারি রয়েছে, আমি তো এখনো পর্যন্ত 3 জন পুলিশ অফিসার ছাড়া এখনো নির্বাচন কমিশনকে আমি জানাইনি। তো সুতরাং বাহবা দিতে হবে নির্বাচন কমিশনকে যে তারা এত তৎপর এবং দে হ্যাভ ডান এ গ্রেট জব।
তার কারণ তারা প্রতিটি কনস্টিটিউয়েন্সির ওপর এই যে সমস্ত মানে গণতন্ত্রকে ধ্বংস করার যে সমস্ত এলিমেন্ট যাদেরকে পুষেছে। ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন, লাইভে রয়েছেন, একটু যদি আপনি নেন তাহলে আপনি শুনতে পাবেন, অলরেডি উনি রয়েছেন লাইভে, শুনতে পাবেন। হ্যাঁ, ময়ূক রয়েছি, আমি স্বর্ণালী রয়েছি। আমার প্রশ্ন হচ্ছে কি কি ঘটেছিল হঠাৎ করে তাপসদা, হঠাৎ করে মানিকতলা প্রচারে গিয়ে? তাপসদা শুনতে পাচ্ছেন? স্বর্ণালী রয়েছে আমি স্টুডিও থেকে। কি ঘটেছিল হঠাৎ করে প্রচারে গিয়ে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি কি ঘটেছিল হঠাৎ করে? না, আমি তো পেছনে থাকি, মিছিল সামনে থেকে। মিছিলের পেছনে আমাদের বোনেরা, আর তারপরে ছেলেরা, তারপরে স্লোগান শাউটিং, এবং একদম শেষে এটা বরাবরই এটা আমার একটা অদ্ভুত একটা নিয়মে আমি চলি, পেছনে থাকি। তো হঠাৎ আমাকে ওই 5th ব্যাটালিয়নের সামনে কিছু আমার বোনেরা তারা এসে ছুটে বলল যে দাদা আমাদের এক কর্মীকে মারছে। তখন আমাকে ছুটে সামনের দিকে যেতে হলো, আমি গেলাম। 2 জন পুলিশ ছিল, এবং ওই জায়গাটা যারা করেছে তারা সব নন ক্রিমিনাল। এই নয় যে পুলিশ ওদের চেনে না, জানে না, নাম জানে না। পুলিশ ওদের চেনে, জানে, নাম জানে। এই একই ধরনের ঘটনা প্রতিবার ওরা ঘটায়, নির্বাচনের সময় ঘটায়, নির্বাচনের আগে ঘটায়, নির্বাচনের পরে ঘটায়, এবং এরা হচ্ছে তৃণমূল আশ্রিত ক্রিমিনাল। 24 সালেও আমার প্রচারে এই ধরনের ঘটনা ঘটেছিল পার্লামেন্ট ইলেকশনে, এই মানিকতলা থানা, এবং আজও এই ঘটনা ঘটল। মানে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক বন্দোবস্তি ব্যবস্থা, এই যে মমতা ব্যানার্জি এত চিৎকার করছেন, এদের ট্রান্সফার করা হচ্ছে কেন, ওদের ট্রান্সফার করা হচ্ছে কেন? আপনার রাজীব কুমারের নেতৃত্বে আর আপনার এই মনোজ ভার্মা আর বিনীত গোয়েল এরা কি করে গেছে দেখুন, থানাগুলোকে আপনার কৃতদাস করে গেছে। তাই তো এত জ্বালা যন্ত্রণা হচ্ছে। এদেরকে রেখে নির্বাচন হবে? আপনি কি কমপ্লেন করবেন? কারণ নির্বাচন কমিশন তো শতপ্রণোদিত হয়ে ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে। এবারে এই মানিকতলা থানা, হ্যাঁ বলুন। কমপ্লেন হচ্ছে আমার সঙ্গে, আমি জানি না, যদি নিয়ে থাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই গণতন্ত্রের স্বার্থে, নট ফর ইলেকশন, বিকজ পিওর ডেমোক্রেসি ইজ নট প্রিভেলিং ইন ক্যালকাটা অ্যান্ড বেঙ্গল। আমি ওসির সঙ্গে 2বার ফোনে কথা বলেছি, ডিসির সঙ্গে 2বার ফোনে কথা বলেছি। আমি এখন মানিকতলা থানা থেকে বেরিয়ে কথা বলছি, যা বলার আমরা লিখিত কমপ্লেন দিচ্ছি, এবং আমি জয়েন্ট সিপি অজয় প্রসাদ যে চার্জে আছে ইএসডির, তার সঙ্গেও কথা বলেছি আমি 3বার। অসভ্যতা, এটা অসভ্যতা, তো নোংরামি। এরা তো রাজনীতির, এদের কোনো শিক্ষাই নেই, এরা পলিটিক্যাল এলিমেন্টই নয়, কোনো দলেরই পলিটিক্যাল এলিমেন্ট এরা হতে পারে না। তৃণমূল এদের নিয়ে মাথায় করে নাচে, এরা পলিটিক্যাল এলিমেন্ট। পলিটিক্যাল এলিমেন্ট কখনো আমাদের মা বোনেদের ওরকম করে অকথ্য ভাষায় গালাগাল করতে পারে, তারপরে মেয়েদের সামনে এই ধরনের ক্রিমিনাল এলিমেন্ট তারা ইলেকশনের আগে এই ধরনের ঘটনা ঘটায়, প্রতিবার ঘটায়, তাদেরকে ছেড়ে রাখে কেন পুলিশ? আরো এমন কথা বলছে যে আমরা শাড়ি ছিঁড়ে, ব্লাউজ ছিঁড়ে, হ্যাঁ, এই সমস্তগুলো মানে কেস কাচারি। এই রাজ্য দেখেছে, রাজ্যপালকে শ্লীলতাহানি কেস দিয়েছে এই মমতা ব্যানার্জি। এই রাজ্য দেখেছে জাস্টিস অশোক গাঙ্গুলির মতন দেবতুল্য মানুষ, হাইকোর্টের জজ এবং সুপ্রিম কোর্টের জজ, তার বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দিয়েছে। এই আমাদের প্রদীপ্তানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দিয়েছে। এক অদ্ভুত সরকার, তার পুলিশ গাঁজা কেস দেওয়ার জন্য তৈরি, শ্লীলতাহানি কেস দেওয়ার জন্য তৈরি, আর সমস্ত কানেকশন কেস দেওয়ার জন্য তৈরি। এর শেষ দেখতে হবে, এর বিহিত করতে হবে। আমি শুধুমাত্র মানিকতলার মা বোনেদের নয়, আমি মানিকতলা, কলকাতা, সারা বাংলার মানুষদের বলবো যে আমি বিজেপির প্রার্থী হিসাবে বলছি না, আমি পশ্চিমবাংলার একজন নাগরিক হিসাবে, জনগণ হিসাবে বলছি, একজন সমাজকর্মী হিসাবে বলছি, এই সরকারকে একদিনও থাকার অধিকার নেই, রাখার দরকার নেই। বেশ
বেশ, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন তাপস রায়। খুবই দুর্ভাগ্যজনক যে এই ধরনের যে এলিমেন্টের কথা বলছেন। আমি সরাসরি একটু অরিন্দমবাবুর কাছেই আসি। অরিন্দমবাবু, নিশ্চয়ই পুলিশের কাছে, লোকাল থানার কাছে, মানিকতলা থানা তো স্পেসিফিক্যালি তাদের কাছে সমস্ত হিসেব থাকে যে এই এলাকার নোটোরিয়াস গুন্ডা কারা, কারা কি কি গন্ডগোল করে, কারা ইলেকশনের আগে বেরিয়ে পড়ে। পলিটিক্যাল এক এক সময়তে এমন হয়ে যায় কি পলিটিক্যাল ইন্ধন থাক বা না থাক তারা তাদের কাজটা করেই ফেলে। পুলিশ কেন আগে থেকে অ্যাকশন নেন? এখন তো পুলিশ রাজ্য সরকারের অধীনে নয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো এবার অ্যাকশন নেওয়া উচিত নির্বাচন কমিশনেরও। ইলেকশন যেদিন থেকে ডিক্লেয়ার করা হয়েছে তা সেই দিন থেকে কিন্তু এখন আমরা কখনো বলতে পারবো না যে আইন শৃঙ্খলা রাজ্যের মধ্যে রয়েছে। এবার আমি প্রথম একটা প্রশ্ন করে শুরু করি। গত কয়েকদিন আগে গিরিশ পার্কের যে ঘটনা হয়েছিল তাতে সেই সময় দেন পুলিশ কমিশনার যে রিপোর্ট পাঠিয়েছিল সেটা কিন্তু আজকে ইলেকশন কমিশন কিন্তু রিজেক্ট করে দিয়েছে। আজকেই দেখলাম যে ডিটেলস রিপোর্ট নেই। নতুন যে পুলিশ কমিশনার তাকে একটা কৈফিয়ত করেছে যে সেই সময় কেন কেন্দ্রীয় বাহিনী ছিল না, 1 নম্বর। আজকে তাপসবাবু যখন আজকে তৃণমূলে ছিল তখন উনি সুন্দর, যেই আজকে সুইচ ওভার করে এলো উনি এখন শ্রেণীর শত্রু হয়ে গেছে। কি দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক। আমি আবার বলে দিচ্ছি ইলেকশন কমিশনকে আর বাংলা থ্রু দিয়ে যে 2 লক্ষ আজকে ফোর্স আসছে, নানা রকম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যারা নাকি রেকগনাইজড ক্রিমিনাল তাদেরকে যদি আজকে না অ্যারেস্ট করে গারদে পোড়া যায় তাহলে কিন্তু জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা 30টা মেটাবারে। কারণ আপনি কি বলছি তাপসবাবু যে কথাটা বলছে ওয়েল নন, সত্যিই তো আজকে আরজিকর ইস্যু। আপনার চিন্তা করে দেখুন, এই আরজিকর ইস্যু আবার সেইখানে সুপ্রিম কোর্টের ক্লিয়ার নির্দেশ ছিল। অভয়ার কেসে প্রত্যেকভাবে বলেছিল যে আজকে নিরাপত্তা, আজকে সেই আরজি করে একটি ছেলে কিসের নিরাপত্তা? আজকে লিফটে দেখুন আজকে কিভাবে আজকে ছেলেটির মৃত্যু পড়েছে। আমি আবার আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে বারবার আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স নয়, সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনের যে নির্ধারিত আজকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা আজকে মানতে হবে। আমি বারবার বলছি এই ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হবে না, কারণ যেভাবে নাকি ক্রিমিনালরা আজকে চতুর্দিকে আজকে স্প্রেড আউট হয়েছে, যেভাবে আর্মস অ্যামুনেশন এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীও বলছে, কিন্তু কোন সাহসে আপনি বলুন, কোন সাহসে যদি কলকাতাতে আজকে ক্যাম্পিংয়ে হয় তাহলে আজকে হাড়োয়া, ভাঙড়, সন্দেশখালী ওখানে যে সমস্ত মানুষগুলো আজকে নির্বাচনে প্রচারে যাবে তাদের গার্ড দেবে কে? বডি ক্যামেরা নিয়ে আপনি বলছেন এখন পর্যন্ত ক্রিমিনালদের একজন অ্যারেস্ট হয়নি। যে সমস্ত অফিসারকে আপনারা বলছেন 2021 সালে আপনি তাদেরকে কৈফিয়ত করবেন, সিআইকে করবেন, তাদের কাছ থেকে লিস্ট নিয়ে এখনো কেন অ্যারেস্ট হয়নি? তাদেরকে আজ পর্যন্ত যদি ইলেকশন ফ্রি করতে হয়, এই সমস্ত ক্রিমিনালদের যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট করে গারদে পুড়ে ইলেকশন কমপ্লিশন না হওয়া পর্যন্ত করবেন, তাহলে আপনাকে আমি হাত জোর করে বলছি চিফ ইলেকশন কমিশনারকে, আপনি বিশেষ করে বাংলায় আজকে বিনা রক্তপাতে কিন্তু আজকে নির্ভয়ে একদমই ঠিক। কারণ আমরা দেখেছি 2021-এ এই রাজ্যে 3 রকমের ভায়োলেন্স হয়। একটা হচ্ছে নির্বাচনের পরের ভায়োলেন্স, যাকে বলা হয় পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনের সময় ভায়োলেন্স, নির্বাচনের ইলেকশন ভায়োলেন্স, আবার নির্বাচনের আগেও ভায়োলেন্স হয়, প্রি পোল ভায়োলেন্স। এই রাজ্যে 3 রকমের ভায়োলেন্স দেখি আমরা। এবং কোর্টে এটা জানতে চাওয়া হয়েছিল যে 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সের অভিযুক্ত সমস্ত পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই উত্তর আজ পর্যন্ত দিতে পারেনি। তাহলে এখন প্রিপোল ভায়োলেন্স যদি শুরু হয়ে যায়, এরপরে অবধারিত পোস্টপোল ভায়োলেন্স হবে। নির্বাচনের সময় তো এরাই উঠে মই দিয়ে উঠে ছেঁড়া জামা, কালো জামা সিসি ক্যামেরার উপরে লাগিয়ে দেবে। আর কোথায় আপনার 100% কাস্টিং নিয়ে আপনি বসে থাকুন, নির্বাচন কমিশন বসে থাকবে 100% কাস্টিং, সমস্ত বুথে সিসি ক্যামেরা ভাঙচুর করে দেবে এরাই। যদি এখনো পর্যন্ত অবিলম্বে এদেরকে নিয়ন্ত্রণ না করে, আমিও একই রিকোয়েস্ট করব। আমি আসছি মানুষদের কাছে এবং দেবাশিসদা আমাদের সঙ্গে রয়েছেন, দুজনের কাছেই আসছি ব্যাক টু ব্যাক এবার। তবে আসার আগে একটা ছবি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, একদম টাটকা ছবি যদিও। এই যে এতদিন ধরে আমরা কথা বলে আসছি, অভিযোগ করে গুলো তুলে ধরেছি, সাধারণ মানুষ বলছেন কাজ হচ্ছে না, বিধায়কের দেখা নেই, স্ক্যাম, দুর্নীতি, হ্যান ত্যান, বিধায়ক যেন বিকেলে ভোরের ফুল, খুঁজেই পাওয়া যায় না, শেষবেলাতে এসে তারা বলে যে এই তো এলাম আমি, এরকম ব্যাপার। সেরকমই হয়েছে সায়ন্তিকা। তিনি তার এলাকাতে গিয়ে যখন ভোট চাইতে গিয়েছেন আবার 5 বছর বাদে, তাকে বলা হচ্ছে সরাসরি যে 5 বছর কোথায় ছিলে, নির্বাচনে জিতে যাওয়ার পর এখনো পর্যন্ত কেন আসনি? আমি শুরুতেই বলছিলাম যে এই কথাগুলো বলে বলে আমাদের শরীর খারাপ হয়ে গেছে।
আজ আমার গলাও একটু খারাপ ঠান্ডা লেগে, কিন্তু এই খবরগুলো দেখলে মনে হয় যে বাংলার মানুষ এখনো পর্যন্ত প্রশ্ন করতে পারে। তাদের এসব দেখে দেখে তারা মন খারাপ হওয়ার পরও তারা এখন পাল্টা প্রশ্ন করতে শুরু করছে। সায়ন্তিকাকে সরাসরি ভোটারের প্রশ্ন যে গতবার তো ভোট দিয়েছিলাম, তারপর আর কেন আসুনি, এতদিন কেন আসুনি? সায়ন্তিকাকে প্রশ্ন শুনে রীতিমতো মানে খানিকটা থতমত খেয়ে গেছেন সায়ন্তিকা। তিনি বুঝে পাচ্ছেন না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, কি বলবেন, চেষ্টা করছেন হেসে ব্যাপারটাকে সামাল দেওয়ার। হাতে তখন মাইক্রোফোন ছিল এবং সরাসরি প্রশ্ন করছেন, আমি কিন্তু গতবার তোমায় ভোট দিয়েছিলাম, ওই বয়স্ক মহিলাটি বলছেন। তারপর তাহলে কেন আসুনি, একবারও কেন এলে না? আরে সায়ন্তিকা তো আর নাটোরের বনলতা সেন নয় যে এতদিন কোথায় ছিলেন বলে প্রশ্ন করবে, কাব্য করবে সাধারণ ভোটার। তারা সরাসরি প্রশ্ন করছে, ভাই ভোট দিয়েছি, এলাকায় কোথায় ছিলে তুমি? তুমি গিটার বাজাও, গান গাও, শো করো, মাচার শো করো, সুরে করো, বেসুরে করো, যা খুশি করো, তুমি এলাকার বিধায়ক, তুমি এলাকায় কেন আসুনি? শুনুন কি বলছেন। আমি দিয়েছি, কিন্তু আমি তোমাকে পাইনি, যেটা করে আসুনি, তুমি জানো। আমি দিয়েছি, কিন্তু আমি তোমাকে পাইনি, যেটা করে আসুনি, তুমি জানো। আমি দিয়েছি, কিন্তু আমি তোমাকে পাইনি, যেটা করে আসুনি, তুমি জানো। আমি দিয়েছি, কিন্তু আমি তোমাকে পাইনি, যেটা করে আসুনি, তুমি জানো। আমি আসছি মানুষদের কাছে, এতদিন কোথায় ছিলে, এতদিন কেন আসুনি? গতবার তো ভোট দিয়েছিলাম, তাহলে এবারে এখন কেন এসছো, এতদিন কেন আসুনি? এইটাই কি বাস্তব রিয়েলিটি? মুখ ভরা গাল ভরা ভাতা ভাণ্ডারের কথা রয়েছে, না তো চাকরির দিশা রয়েছে, না তো কোনো রকম কর্মসংস্থানের আশা। স্কুলগুলো, সরকারি স্কুলগুলো ধুঁকতে ধুঁকতে মৃতপ্রায় হয়ে গেছে, তাই নিয়ে কোনো রকমের কোনো কনস্ট্রাকটিভ ভাবনা চিন্তা নেই। লুম্পেন রাজ চলছে, প্রিপোল ভায়োলেন্সের জন্য গুন্ডারা রেডি হয়ে রয়েছে, আর বিধায়ককে প্রত্যেক পদে পদে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মানুষটা। এই প্রশ্নটা কিন্তু শুধু সায়ন্তিকার নয়, এটা পাহাড় থেকে সাগর, সব মানুষই মরিয়া হয়ে উঠেছে এবং তারা প্রশ্ন করার সাহস পাচ্ছে। তার কারণ ওই ঘা খেতে 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 যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সেটাই হতে হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী ইশতেহার প্রকাশের সময় একটা প্রথমে কথা বলেছেন, যেটা বিমলদা উল্লেখ করলেন, সেটা হচ্ছে নতুন করে আর উন্নয়ন করার মতো কিছু নেই, সব উন্নয়ন করে দিয়েছি। মানেটা খুব একটা পরিষ্কার নয় যে তার মানে পশ্চিমবঙ্গে নতুন করে উন্নয়ন করার মতো আর কিছু নেই, তিনি করে দিয়েছেন। তারপরে তিনি 10টা প্রতিজ্ঞা করেছেন, যেটা ভীষণ হাইলাইট, যে আমি পশ্চিমবঙ্গের জন্য 10টা প্রতিজ্ঞা করছি। কিন্তু যে 10টা প্রতিজ্ঞা তিনি করছেন আর আমরা যে প্রতিজ্ঞার কথা শুনতে চাই, সেগুলোতে মিলছে না। আমরা যে প্রতিজ্ঞার কথা শুনতে চেয়েছিলাম যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এবং শাসক দলের সর্বভারতীয় কর্তৃ হিসাবে তিনি বলবেন যে এবারের ভোটে আর কোনো রকমের হিংসা হবে না, আমি সেই দায়িত্ব নিচ্ছি, সেই প্রতিজ্ঞার কথা আমরা শুনতে পাইনি। আমরা ভেবেছিলাম যে তিনি বলবেন আমি পশ্চিমবঙ্গের একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিচ্ছি যে আগামী 5 বছরে পশ্চিমবঙ্গে আরও 500 কলকারখানা হবে, সেইটা দায়িত্ব আমার। তিনি সেই প্রতিজ্ঞা নেননি। আমরা চেয়েছিলাম যে তিনি প্রতিজ্ঞা করুন যে আর কোনো বেকার ছেলেকে কলকাতার রাস্তায় দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হবে না, তিনি সেই প্রতিজ্ঞার কথা বলেননি। তাহলে ভোটের যে হিংসা, যে 3 রকমের হিংসার কথা এখন থেকেই শুরু হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনায় একজনকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে। আমরা কি করে ভুলবো যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে একজন জিতলে পরে তার বিজয় উৎসবে গুলি খেয়ে একটি শিশু মারা যায়? সেইটা বন্ধ হবে কবে? মানে এই ভোট হিংসা, এই দুর্নীতি বন্ধ হবে কবে? যে কোনো সময় কান পাতলে এখন যেটা শোনা যাবে বা শোনা যাচ্ছে, আমি জানি মুখ্যমন্ত্রীও শুনতে পাচ্ছেন, মানুষ কিন্তু ভীষণভাবে মরিয়া, তাদের একটা লক্ষ্য যে কোনোভাবে পাল্টাতে হবে। এটা কিন্তু ভীষণ প্রচার হোক না হোক, সবার মধ্যে যুবক বলো, মহিলা বলো, অধ্যাপক বলো, শিক্ষিত সমাজ বলো, প্রত্যেকের মধ্যে এটা ভীষণভাবে কাজ করছে, যে কোনোভাবে পাল্টাতে হবে। তার কারণ
এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অন্যান্য রাজ্যে কোথায় হচ্ছে, কী কী কারখানা হচ্ছে, কতটা উন্নয়ন হচ্ছে, সেটা জানার জন্য আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয় না। সেইটা দেখে এবারের ভোট কিন্তু সাংঘাতিক রকমের নির্ণায়ক কিছু হতে চলেছে। অন্তত এখনো পর্যন্ত যে হাওয়া, সেই হাওয়াতে আমরা এটুকুই বলতে পারি যে এবারের ভোট মুখ্যমন্ত্রীর কাছে খুব একটা সহজ ভোট নয়। আমি আসছি দেবাশিস সরকারের কাছে, তবে তার আগে এই মুহূর্তে আরো দুটো ব্রেকিং নিউজ দেখিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ঘিরে আবারও বিক্ষোভ, এবার পানীয় জল আর রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভ। এতগুলো দিন ধরে বলে এসছি, বললেই বলা হয় যে আচ্ছা কেন রিপাবলিক বাংলা এগুলো বলছে, কেন রিপাবলিক বাংলা প্রশ্ন করছে, রিপাবলিক বাংলা কেন সরকারের ভালো কাজ তুলে ধরে না। ভালো কাজ বলতে তো কয়েকটা ভাতা আর ভান্ডার, তো সেগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরাই ঘোষণা করে দেন। আর খারাপ কাজ বলতে 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 শরীর খারাপ হয়ে গেছে, এখন গলা খারাপ হয়ে গেছে, কিন্তু মন খারাপ হয়নি, কারণ মানুষ এখন সেম কথাগুলো বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই জিনিসগুলো রিপাবলিক বাংলা সারা বছর দেখিয়ে এসছে। কি ছবি এখানে, কোথাকার ছবি? এটা হচ্ছে সিউড়ির ছবি। সিউড়ির তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উজ্জ্বল চ্যাটার্জিকে ঘিরে ক্ষোভ প্রকাশ। এটা শোনাবো আমি কি বলছেন সাধারণ মানুষরা। উজ্জ্বল চ্যাটার্জি তিনি ভোট চাইতে গেছেন, না আছে রাস্তা, না আছে জল, কিছুই তো নেই। ভোট চাইতে চলে গেছেন, গালভরা হাসি মুখে চলে গেছেন প্রার্থী। শুনুন একবার কি বলছেন। এখনো ঠিক করে নাই, এখনো ঠিক জিতাবো তোমাকে, আপনি কাজ করবেন। দরকার আমাদের এখনো ঠিক করে নাই, এখনো ঠিক জিতাবো তোমাকে। কি সুন্দর হবু বিধায়ক, এখনো হননি। প্রার্থীকে দেখুন, প্রার্থী কি সুন্দর গলায় রজনীগন্ধার মালা, মাঝে মাঝে আবার গোলাপ লাগানো আছে। মানে নতুন বর নাকি প্রার্থী গলায় রজনীগন্ধার মালা নিয়ে। যিনি বিধায়ক ছিলেন চৌধুরী, তাকে কিন্তু এই ভয়ে এবছর পাল্টে দেওয়া হয়েছিল। ইনি নতুন কিন্তু, আচ্ছা দেখুন না, ম্যানেজ করার চেষ্টা করছে, দেখুন কি সুন্দর এই হাতটা ধরে। বিকাশ রায় চৌধুরী, তাকে এবার ওখানে দান করানো হয়নি এই ক্ষোভের জন্যই। মানে বুঝতে পেরেছিলেন যে ওখানকার মানুষ কিন্তু ভীষণ ক্ষুব্ধ, যার ফলে ওখানকার রানী বিধায়ককে চেঞ্জ করে নতুন প্রার্থী দেওয়া হয়েছে উজ্জ্বল। তাতেও কিছু করেননি, নতুন প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। বলবো উজ্জ্বলবাবু, মাথায় টোপরটা শুধু বাকি রয়ে গেছে। মনে হচ্ছে আপনারই বিয়েতে আপনি লোককে হাত ধরে ধরে বলছেন প্লিজ খেয়ে যাবেন, মিষ্টিটা খেয়ে যাবেন। মানে এমন একটা অবস্থায় দিকে দিকে একই অবস্থা। এই বললাম না যে আজকে শো শুরু করেছিলাম খুব শরীর খারাপ নিয়ে, ঠান্ডা লেগে গলা বসে গেছে, কিন্তু এই ধরনের খবর দেখতে দেখতে মন ভালো হয়ে যাচ্ছে। দেবাশিস দা, না স্বর্ণালী তুমিও বললে, বিমলদাও বললো, একটা জায়গা কিন্তু খুব পরিষ্কার, যেটা আমাদের কোনো রাজনৈতিক বিতর্কের জায়গা না, কোনো দলীয় অবস্থান থেকে কথা বলছি না। পশ্চিমবঙ্গে কিন্তু এমন একটা বাতাবরণ এই মুহূর্তে কাজ করছে, সেটা হচ্ছে একটা কথা, যে এটা আর চলতে পারে না, একে পাল্টাতেই হবে। এই জায়গাটায় কিন্তু কনসেনসাসের একটা জায়গা কাজ করছে। এবার সেটা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প তীব্রভাবে দেওয়ার মধ্যে থেকে কতটা সেই মানুষের মনকে হ্যান্ডেল করতে পারবে, সেটা নিশ্চয়ই যে ফলাফল বেরোবে তাতে এই রাজ্যের মানুষ সব সময়ের মতন করে যেরকমভাবে মাথা পেতে নেয়। কিন্তু একটা বাতাবরণ তীব্রভাবে কাজ করছে, যেকে পাল্টাতে হবে। কেন কাজ করছে বলো তো? কাজ করছে একটা কারণে, যখন এই সরকারি প্রকল্প এই কথাটা সাথে সাথে চলে আসছে না, তখন কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষের মনকে কিন্তু বাজারের পণ্য হিসেবে যদি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা কেনাবেচা করতে চায়, তাহলে কিন্তু ইতিহাসের পাতায় রয়েছে সেটা কখনো স্থায়ী হতে পারে না। কারণ এই প্রকল্পগুলো সামাজিক প্রকল্প, যে দৃষ্টিভঙ্গি থেকে, যে দর্শন থেকে, যে বোঝাপড়া থেকে রাষ্ট্র দেয়, কিন্তু সেগুলোর ধরন ধারণ, সেগুলো দেওয়ার ভঙ্গিমা এবং যে সময় সেগুলো দেওয়া হচ্ছে, তার থেকে এটা পরিষ্কার যে মানুষের মনের মধ্যে যে জায়গাটা কনসেন্ট্রেট করেছে যে আর না, এবার পাল্টাতে হবে, তার জন্য মানুষের মনকে পণ্য হিসেবে ব্যবহার করবার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু খুব নির্দার কথা। এবং এর মধ্যে দেবাশিস, আমি আপনার কাছে আসছি, এর মধ্যে টাকা পয়সার লেনদেনও ভয়ঙ্কর রকম ভাবে রয়েছে। মানে আমি বলছি এই মুহূর্তে খবর আমার কাছে রয়েছে, এটা নিয়ে আপনার কাছে আসছি আবারও। এটা আসছে পূর্ব
পূর্বস্থলী থেকে টিকিট না পেয়ে সেখানকার তৃণমূল বিধায়ক উত্তপ্ত মানে বিক্ষুব্ধ। পূর্বস্থলী উত্তর কেন্দ্রে কোন্দলটা প্রকাশ্যে চলে এসছে। তো বিধায়ক তপন চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে সিটিং এমএলএ, তিনি প্রকাশ্যে বলছেন যে তাকে নাকি আইপ্যাক নাকি 20 লাখ টাকা চেয়েছিল, তিনি 20 লাখ টাকা দিতে পারেননি, যে টাকা দিয়েছে সেই নাকি প্রার্থী হয়েছে। বিক্ষুব্ধ এই বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিধায়কের অভিযোগ যদি অস্বীকার করেছে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী, কিন্তু এর আগেও আপনাদের মনে থাকবে বহুবার যারা দল ছেড়েছিলেন বা যারা দল থেকে বেরিয়ে এসেছিলেন তারা কিন্তু বিভিন্ন সময়তে মন্তব্য করেছেন। এমনকি তাপস রায় আমাদের স্টুডিওতে বসে বলে গেছেন যে আইপ্যাক থেকে রীতিমতো বিড করা হয়, মানে যেরকম বিডিং হয় না সেরকম, অমুক কেন্দ্রের জন্য এত লাখ, তমুক কেন্দ্রের জন্য এত লাখ। আমি ঝট করে একবার শোনাবো বিধায়ক তপন চট্টোপাধ্যায় কি অভিযোগ করছেন। 1998 সালে যারা দলে এসছে তাদের দাম নেই, যারা সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, এবেলা বিজেপি ওবেলা সিপিএম, দেখছেন না রাজীব ব্যানার্জি, সব্যসাচী, পাত্রদাকে দিলে আমি খুশি হতাম, যাদের লোককে দিয়েছে। আইপ্যাড তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, সন্ধ্যেবেলা একজন ফোন করে, রাতে একজন ফোন করে, মেলা আইপ্যাড। আপনি কি মনে করছেন যে ওই টাকা দিতে না পারার কারণেই কি আপনার? সেটা বলতে পারবো না, আমি আরও অনেক শুনেছি, কারা কারা দিয়েছে, কত দিয়েছে সেও শুনেছি, ও বলতে যাবো না। আপনি কি বলেছিলেন মানে শোনার পর, যে যখন বললো টাকা দিতে হবে? তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি। আপনি প্রাক্তন বিধায়কের কার্যালয়ে লিখেছেন, এখন তো দেবাশিস দা কথা বলছিলেন। দেবাশিস দা, মানে কখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই চেহারা দেখতে হবে এটা এর আগে দেখেনি মানুষ, জীবনে দেখেনি, কেউ দেখেনি। এবং সারা দেশে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া কভার করছে। তো এই ধরনের রাজনীতির মান, এটা কিন্তু গণতন্ত্র, দল, মানুষের পক্ষে ক্ষতি। এবং এই যে কথাগুলো আসছে, আমি কিন্তু, তুমি কিন্তু কেউ এটা কনফার্ম করে প্রমাণ করতে পারবো না। 100বার রিপাবলিক বাংলাও আজকের আলোচনায় এটা প্রমাণের জায়গা থেকে কথা বলছে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ছোটবেলা থেকে এটা আমরা সবাই জানি যে যখন কোথাও ধুঁয়ো দেখা যায় তখন সেখানে কিন্তু একটা আগুন থাকে, না হলে ধোঁয়াটা হয়। চারপাশে যখন 15 বছর ধরে এত টাকা দুর্নীতির আগুন কাজ করছে কোনো রাজ্যে, তখন রাজনীতির যে গণতান্ত্রিক লড়াই তার চূড়ান্ত জায়গায় এসে যে ধুঁয়ো দেখা যাচ্ছে, তাতে তো এই কথাটা উঠে আসবেই। এবং এটা আমি বলছি, এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেও কিন্তু সর্বনাশ। ফলে নির্বাচনের পর কে জিতে আসবে, কে হেরে আসবে, মানুষ ঠিক করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবেও কিন্তু তার দীর্ঘকালে টিকে যাওয়া, দলটার টিকে যাওয়া, সরকার তো বাদ দাও, টিকে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ধুঁয়ো কিন্তু কোনো দলের ক্ষেত্রেও কখনো কাম্য নয়। একটা শুধু কথা বলছি, বলেছেন আজকে প্রেস কনফারেন্সে শুনলাম, ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রিজ, সিঙ্গুরকে হত্যা করে 15 বছর ধরে সারা দেশের সমস্ত শিল্পপতিকে বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গ আর যাই হোক, ভারী শিল্প, মাঝারি শিল্প বিনিয়োগের জন্য এটা তোমাদের জায়গা নয়। আর তাই মিছিল তৈরি করলেন যে এই রাজ্যের মানব সম্পদ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যাচ্ছে। পড়াশুনো করবার পরে এই আইটি সেক্টরের ইনভেস্টমেন্টটা আজকে অন্যান্য রাজ্যে হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে পড়াশুনো করা ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি ক্ষেত্রে। ডেস্টিনেশন ফর ইন্ডাস্ট্রি 15 বছরের তথ্য কিছু বলার নেই। শুধু পরিযায়ী শ্রমিক, বড় বড় বিজ্ঞানীরাও কিন্তু সময় একদম নেই আজকে। আমাদের কারণ নয়, ওই দলের একজন প্রাক্তন বিধায়ক, সদ্য তাকে অপসারণ করা হয়েছে, তিনি বলছেন একটা বেসরকারি সংস্থার নামে ডিপ স্টেট খুঁজতে আর আমেরিকা যাওয়ার দরকার নেই, ডিপ স্টেট পশ্চিমবঙ্গেই রয়েছে, গিয়ে দেখে আনলে হয়। সরকারটাকে সময় একদম শেষ, আমি এখানেই আলোচনা শেষ করছি। নিঃসন্দেহে দিনভর নজর রাখুন এবং চোখ কান খোলা রাখুন, এরকম অনেক ধরনের ভোট রঙ্গ দেখতে পাবেন, এবং আরো বেশি যে মিথ্যের মুখোশটা কিভাবে মানুষ খুলে দেবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি আমাদের ক্যামেরা নিয়ে আর বুম নিয়ে। সঙ্গে থাকুন, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা MDH দিয়ে রাখলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।